ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা কলকাতা পুলিশের যেটা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল মূলত ইতিহাস বিষয়ে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে সম্রাট অশোক ধর্মনীতি প্রচারের জন্য তার ছেলে এবং মেয়েকে কোথায় পাঠিয়েছিল। তার ছেলে হচ্ছে মহেন্দ্র, তাহলে তার ছেলের নাম হচ্ছে মহেন্দ্র এবং মেয়ের নাম হচ্ছে সংঘমিত্রা। তাহলে মেয়ে হচ্ছে সংঘমিত্রা। সংঘমিত্রা তো মহেন্দ্র এবং সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে। তো শ্রীলঙ্কায় যখন গিয়েছিল তখন বিহারে যেটা ধরো বুধগয়া আছে, সেখানে যেটা বোধি বৃক্ষ, যে বৃক্ষের তলায় দেখা গেছিল যে সেখানে বসে, সেই বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ বোধি অর্জন করেছিল। তো সেই বৃক্ষর একটা চারা গাছ নিয়ে গিয়েছিল শ্রীলঙ্কায়। পরবর্তীকালে দেখা যায় যখন গৌড়ের শাসক শশাঙ্ক সেই বৃক্ষটা যখন কেটে দিয়েছিল, তখন দেখা গেছিল যে শ্রীলঙ্কার যে চারা গাছটা ছিল সেটা ততদিনে গাছে পরিণত হয়ে গেছিল। তো সেই গাছের যে চারাটা ওখান থেকে নিয়ে এসে বর্তমান সময় যে গাছটা দেখছো সেটা এখানে বসানো হয়েছে। তাহলে এটার অ্যান্সারটা হবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন আছে যে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী মেরা রংদে বসন্তী চোলা লিখেছেন। এটা হবে রামপ্রসাদ বিসমিল্লা এবং এটা ভগৎ সিং এবং তার সঙ্গীদের প্রিয় গান ছিল। জমি জরিপের জন্য দিল্লির কোন সুলতান প্রথম আদেশ জারি করে। এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। মানে যাতে জমিদাররা যাতে কর ফাঁকি বন্ধ করে এবং যাতে উৎপাদনের উপর ভিত্তি করে যাতে নগদ রাজস্ব যাতে আদায় করা যায়, তার জন্য দেখা গেছিল। এছাড়া দেখবে স্থায়ীভাবে যখন যদি কেউ বলে যে স্থায়ীভাবে সেনাবাহিনী গঠন কে করেছিল, সেটাও কিন্তু সুলতান আলাউদ্দিন খলজি হবে এটার অ্যান্সার। পরের প্রশ্ন আছে যে নিচের কোন জোড়াটি সঠিক নয়। যেমন দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং এসেছিলেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়েও ছিলেন, পড়াশোনা করেছিলেন। বিক্রমাদিত্য তিনি ছিলেন গুপ্ত বংশের শাসক অর্থাৎ প্রাচীন ভারতের। আর চৈতন্যদেব তিনি ছিলেন মধ্যযুগীয়। তো যেটা হচ্ছে আদি মধ্যযুগ, মানে মধ্যযুগ প্রাচীন ভারত, তারপর হচ্ছে আদি মধ্যযুগ, তারপর হচ্ছে মধ্যযুগ। তো আদি যে সময় দেখা গেছিল সে সময়কার সময় তিনি ছিলেন মধ্যযুগীয় বাংলার শাসক ছিল, সে সময় তিনি শাসন করে আলাউদ্দিন হোসেন সহ শাসনকালে দেখা গেছিল চৈতন্যদেব শাসন তিনি ছিলেন। এবং তিনি মূলত ভক্তি যেটা আন্দোলন সেটা সংস্পোষণ করেছিলেন, কীর্তনের মাধ্যমে তিনি দেখা যেত যে বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। এছাড়া দেখো বাকি প্রশ্ন যদি হচ্ছে যেমন আকবর, তার অর্থমন্ত্রী ছিল টোডরমল। এছাড়া চাণক্য, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই তিনি ছিলেন সর্বসর্বা, যেমন চাণক্য যেটা হচ্ছে চাণক্য বা কৌটিল্য, তার অর্থশাস্ত্র। এর পরের প্রশ্ন হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। তাহলে এটার অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। এবং তার একটি গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা হচ্ছে তার গ্রন্থ। এরপরে আমরা দেখব যে পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো। তাহলে এটা হচ্ছে, এটার অ্যান্সার হবে যে বোম্বে। তাহলে বোম্বে যেহেতু দেওয়া আছে অপশনে, তাহলে এটা হবে বোম্বে। কিন্তু যদি বলা হয় যদি বোম্বে না থাকতো তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট হতো। কলকাতা হাইকোর্ট হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। আর বোম্বাই যেটা, এটা হয়েছিল পয়লা জুলাইতে হয়েছিল। আর যেটা হয়েছিল পয়লা জুলাই এই সময় দেখা গেছিল। আর যদি বলে যে বোম্বেটা কখন হয়েছিল, তাহলে এটা হবে 14ই আগস্ট। তাহলে 14ই আগস্ট দেখা গেছিল 1862 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব কেপি, যেটা 2013 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন বড়লাট ভারতের রেলপথের নির্মাণের প্রতিকৃত বলা হয়। এটা আমরা সবাই জানি যে লর্ড ডালহৌসি। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়া রেলওয়েজ তাকে বলা হয়। তার সময় মূলত দেখা গেছিল যে ভারতে বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলেছিল এবং তার শাসনকাল ছিল 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন আমরা দেখব যে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটার অ্যান্সার হবে যে বোম্বাই। তাহলে বোম্বাই যেটা গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, সেখানে মূলত 72 জন প্রতিনিধি নিয়ে এটা হয়েছিল এবং এটা সভাপতি করেছিলেন কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন আমরা দেখব যে শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন। এটা হচ্ছে দশম গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এখানে অ্যান্সার লেখা আছে যেমন শিখদের হচ্ছে, তাহলে এটা হচ্ছে গোবিন্দ সিং। এটার অ্যান্সার হবে গোবিন্দ সিং। তিনি মূলত 1699 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে বৈশাখীর দিনে খালসা পন্থ প্রতিষ্ঠার সময় দীক্ষিত শিখদের এই 5টি ধর্মীয় প্রতীক পরিধান করতে বাধ্যতামূলক করা হয়েছিল। যেখানে প্রথমে হচ্ছে কেস, তাহলে কেস মানে হচ্ছে কি চুল বা চুল ও দাড়ি, এটা প্রথম। তারপর হচ্ছে কঙ্গ মানে হচ্ছে কাঠের চিরুনি। এরপরে হচ্ছে কড়া মানে হচ্ছে লোহার বালা। পরে হচ্ছে যে কচরা এটা মানে হচ্ছে বিশেষ সতীর অন্তর্বাস। আর একটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে কৃপান্ন। এটার মানে হচ্ছে ছোট তলোয়ার। মানে এগুলো রাখার নির্দেশ দিয়েছিল। এটা কে দিয়েছিল? এটা হবে গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম শিখ গুরু।
পরের প্রশ্ন আমরা দেখবো যে প্রেটের ভারত শাসন আইন, যেটা আমরা দেখছিলাম যে এটা কত সালে পাশ হয়েছিল। এটা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। তাহলে 1784 খ্রিস্টাব্দে এটা মূলত হয়েছিল। তো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল। তো এই আইনে যেগুলো ত্রুটি ছিল সেগুলো দূর করার জন্য পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তিনি এই আইনটি প্রবর্তন করেছিলেন, পিটের ভারত শাসন আইন। পরের প্রশ্ন হচ্ছে যে বাংলার আকবর কাকে বলা হয়। তাহলে বাংলার আকবর হচ্ছে হোসেন শাহ। এর পুরো নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। মানে তার সময় দেখা গেছিল সুশাসন, সাংস্কৃতিক, সাহিত্যিক বিকাশ হয়েছিল, ধর্মীয় সহিষ্ণুতা, এছাড়া প্রশাসনিক দক্ষতার জন্য তিনি মানে খ্যাত ছিলেন, তার জন্য তাকে বাংলার আকবর বলা হয়। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এটা হবে প্রথম নরসিংহ বর্মন। তাহলে নরসিংহ বর্মন দেখা গেছিল যে তিনি মহামল্ল বলে একটা উপাধি নিয়েছিল। তাহলে মহামল্ল এই উপাধিটা তিনি নিয়েছিলেন এবং চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে দেখা গেছিল যে সামরিক তিনি বিজয় করেছিলেন, অর্থাৎ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে তিনি পরাজিত করেছিলেন। এর পরের প্রশ্ন আমরা দেখব 1938 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোন কংগ্রেসে সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে হরিপুরা। এবং এই হরিপুরাটা কোথায় রয়েছে? এটা রয়েছে গুজরাটে। তাহলে গুজরাটে রয়েছে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে পরের যে অধিবেশনটা হয়েছিল সেটা হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। তো এই যে এটা হয়েছিল এটা ছিল ত্রিপুরী কংগ্রেস, ত্রিপুরী। তাহলে ত্রিপুরী এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা গ্রাম হচ্ছে ত্রিপুরী। সেখানে দেখা গেছিল সুভাষচন্দ্র বসু জয়ী হচ্ছে আর পটভি সীতারামাইয়া পরাজিত হয়েছিল। তো এটা নিয়ে দেখা গেছিল যে গান্ধীজি আর সুভাষচন্দ্রের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। মানে গান্ধীজি চেয়েছিল যে পটভি সীতারামাইয়া তিনি সভাপতিত্ব করুন। তো পরে যখন দেখা যায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হলো তখন কংগ্রেস ছেড়ে দিল সুভাষচন্দ্র বসু এবং তিনি ফরওয়ার্ড ব্লক পরে দেখা যায় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিল? এটা হবে দেবগিরি। তো দেবগিরির নাম দিয়েছিল দৌলতাবাদ। তাহলে দেবগিরির নাম হচ্ছে দৌলতাবাদ এবং এটা মহারাষ্ট্রে রয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে এই দৌলতাবাদ থেকে আবার দিল্লিতে রাজধানীরা স্থানান্তর করেছিল। মানে প্রশাসনিক সুবিধার্থের জন্য ভেবেছিল যদি দৌলতাবাদ এমন জায়গায় ছিল যে ভারতের মানে বাকি জায়গাগুলো থেকে সহজে শাসন করা যাবে, যার জন্য এটা করা হয়েছিল। পরের প্রশ্ন আছে যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি? তাহলে এটা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে এটার অ্যান্সার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো 1955 খ্রিস্টাব্দে দেখা যায় যে 1 জুলাই ভারত সরকার ব্যাংকটি জাতীয়করণ করে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম দেয় এবং এটার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে যে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিল? তাহলে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিল 1930 খ্রিস্টাব্দে। তাহলে 1930 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে 12ই মার্চ দেখা গেছিল এবং সবরমতী আশ্রম থেকে ডান্ডি উপকূল পর্যন্ত মোট 24 দিন পদযাত্রা করেছিল এবং মানে লবণ ভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকারের যেটা আইন ভঙ্গ করেছিল। তাহলে লবণ তৈরির মাধ্যমে ব্রিটিশ সরকারের আইনটা ভঙ্গ করেছিল। এর পরের প্রশ্ন আমরা দেখবো যে সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? এটার অ্যান্সার হবে মহাভারত। কারণ দেখো সংহিতা বলতে বোঝায় মূলত 4টা বেদ, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আরণ্যক এটা হচ্ছে বেদের একটা অংশ যেটা মূলত যারা অরণ্যে যারা ঋষি থাকতো তাদের বা তারা এখানে মানে সেটা নিয়ে লেখা আছে। এছাড়া এখানে জগৎ, আত্মা, ঈশ্বরের যেটা দার্শনিক তত্ত্ব সেগুলো আমরা এখানে পাই। আর উপনিষদ এখানে আমরা গুরু সমীপে বসে শিষ্যের পরম জ্ঞান, যেমন ধরো মুন্ডক উপনিষদ যেটা রয়েছে, মুন্ডক উপনিষদ। তাহলে মুন্ডক উপনিষদ এখান থেকে আমরা সত্যমেব জয়তে এটা মন্ত্রটা নিয়েছি। এছাড়া যেমন বৃহদারণ্যক রয়েছে, ছান্দোক্য উপনিষদ রয়েছে ইত্যাদি। এর পরের প্রশ্ন আছে যে ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটো ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে যে এটা মূলত ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল এবং এটা 42তম যেটা মানে সংশোধন হয়েছিল সেইখানে আমরা এটা দেখেছিলাম 1976 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন আমরা দেখবো কেপি, যেটা 2023 রয়েছে, যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে এটা হবে কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক এবং তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, দাস বংশ। এবং দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক তিনি 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য করেছিলেন এবং তাকে মানে বলা হতো লাখ বক্স, মানে তিনি প্রচুর দান করতেন, যার জন্য তাকে বলা হতো লাখ বক্স, মানে লক্ষ টাকা প্রদানকারী। পরের প্রশ্ন আমরা দেখব যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটার অ্যান্সার হবে দ্বিতীয় গোলটেবিল, এটা হবে 1931। যদি বলা হতো যে প্রথম মানে গোলটেবিল সেটা হতো 1930-এ, এটা ছিল ফার্স্ট। আর যেটা হচ্ছে 1931 এটা হচ্ছে সেকেন্ড, আর যেটা হচ্ছে 1932 এটা ছিল থার্ড, মানে তৃতীয় গোলটেবিল বৈঠক। তো এই 3টা গোলটেবিল বৈঠকে B.R. আম্বেদকরও গেছিল এবং তেজ বাহাদুর সপ্রু তিনিও গেছিলেন। আর যেটা যদি বলা হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এখানে এটা একমাত্র বৈঠক যেখানে গান্ধীজি গিয়েছিলেন। 1931 খ্রিস্টাব্দে লন্ডনে এটা হয়েছিল।
পরের প্রশ্ন দেখবো যে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল। এটা হবে পুরুষপুর। তাহলে পুরুষপুরে দেখা গেছিল যে কনিষ্কের এটা ছিল, এবং এটা বর্তমানে পাকিস্তানে যেটা পেশোয়া সেখানে। এছাড়া মানে কুষাণদের আরেকটা রাজধানী ছিল কনিষ্কদের, সেটা হচ্ছে মথুরা। মথুরা। তাহলে একটা হবে পুরুষপুর আর একটা হবে মথুরা। পরের প্রশ্ন আমরা দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন। তাহলে এটা হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এছাড়া যদি বলা হয় যে ফিরোজ শাহ মেহতা, তিনি মূলত যেটা হচ্ছে 6 নম্বর যেটা অধিবেশন হয়েছিল এটা কলকাতায় হয়েছিল, সেখানে সভাপতিত্ব করেছিলেন। এছাড়া দাদাভাই নৌরোজি তিনি করেছিলেন, যেটা হবে 9 নম্বর যেটা মানে নবম যেটা অধিবেশন সেটা মূলত হয়েছিল লাহোরে, দাদাভাই নৌরোজি যেটা করেছিল। এবং যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি 11তম যেটা রয়েছে সেটা করেছিলেন। তাহলে 11তম, এবং এটা হয়েছিল পুনাতে। মানে যে যে জায়গাটাতে ধরো অধিবেশনটা হতো সেই জায়গার কিন্তু লোক বসতে পারতো না, অন্য জায়গার মানুষ সেখানে নির্বাচিত হতে পারতো, এটা ছিল নিয়ম। পরের প্রশ্ন আছে যে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এই যে মানে গ্রন্থগুলো রয়েছে এগুলো কে লিখেছে। যেটা হচ্ছে হর্ষবর্ধন। তো মূলত হচ্ছে যেটা হচ্ছে রত্নাবলী, রত্নাবলীতে রোমান্টিক হাস্যকর নাটক রয়েছে। এছাড়া ধরো প্রিয়দর্শিকা, এটা হচ্ছে একটা সংস্কৃত নাটক। আর যেটা হচ্ছে নাগানন্দ, এখানে জিমূর্ত বাহনের যেটা আত্মত্যাগের কাহিনী এগুলো আমরা পাই। মানে হর্ষবর্ধন তিনি লেখালেখি করতে এগুলো খুবই তিনি পছন্দ করতেন। কোন বড়লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেছিল। এটা হবে লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি মানে বলেছিল যে যদি কোনো দেশীয় রাজা অপুত্র অবস্থায় যদি মারা যায় তাহলে তার রাজ্যটা কিন্তু গ্রাস করে নেওয়া হবে। এটা হয়েছিল 1848 খ্রিস্টাব্দে সাতারাতে প্রথম। পরের প্রশ্ন আমরা দেখব 2022 কেপি। ইংরেজ সরকারের পেশ করা এলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত ছিল। এটা আমরা জানি বিচার ব্যবস্থার সাথে, এবং এটা দেখা যাচ্ছে যে এটা মূলত করেছিলেন লর্ড রিপন। মানে তৎকালীন ভারতে দেখা যেত যে যারা ছিল মানে ভারতীয় বিচারক তারা কিন্তু কখনো ইউরোপীয়দের বিচার করতে পারতো না। তো এখানে দেখা যাচ্ছে যেমন ইউরোপীয় মানে একজন বিচারক যেমন ভারতীয়দের করতে পারতো, ইউরোপীয় করতে পারতো, ঠিক সেরকম ভারতীয় বিচারকরাও একজন ভারতীয় এবং ইউরোপীয়দের বিচার করতে পারতো। তো সেটা নিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল, মানে ব্রিটিশরা খুব বিরোধিতা করেছিল। তো এটা হচ্ছে বিচার সম্বন্ধীয়। পরের প্রশ্ন আমরা দেখবো যে 1853 খ্রিস্টাব্দে রেলপথ কোন রাজ্যে স্থাপিত হয়েছিল। এটার অ্যান্সার হবে মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রে দেখা যাচ্ছে যে 1853 খ্রিস্টাব্দে বোম্বে টু থানে, সেখানে লর্ড ডালহৌসি মানে সে সময় তো লর্ড ডালহৌসি শাসনকাল ছিল, সেখানে এটা হয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখব মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থানে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল সেটি কোন রাজ্যে অবস্থিত ছিল। এটার আনসার আমরা সবাই জানি গুজরাট। তাহলে এটা গুজরাট না, এটা হবে বিহার। আমি এখানে ভুল বললাম, এটা হবে বিহার। তাহলে বিহারে যেটা হচ্ছে চম্পারণ, সেখানে দেখা গেছিল যে 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। এবং এখানে মূলত দেখা গেছিল যে 3 কাঠিয়া ব্যবস্থা ছিল। এই 3 কাঠিয়া ব্যবস্থা কি মানে 20 ভাগ জমি, তার মধ্যে 3 ভাগ কিন্তু নীল চাষ করতে বাধ্য করা হতো। তো সেটার বিরুদ্ধে দেখা গেছিল এটা মূলত হয়েছিল। এবং এখানে গান্ধীজি ছিলেন, এছাড়া কৃষক নেতা রাজগুরু শুক্লা তিনিও ছিলেন। এর পরের প্রশ্নে আমরা দেখব যে মোগল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা এটা কিসের সাথে ছিল। এটা ছিল সেনাবাহিনীর সাথে। মনসবদারি মানে হচ্ছে পদমর্যাদা, এবং এটা সামরিক এবং প্রশাসনিক কাঠামো ছিল। এবং এটাতে কি করা হতো যে সরকারি কর্মকর্তাদের পদ, বেতন, কর্তব্য এবং সেনাবাহিনী বজায় রাখার দায়িত্ব নির্ধারণ করত এরা। এবার আছে যে বাংলার আকবর, এটা হচ্ছে জানি হোসেন শাহ, এটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। দেখো কোশ্চেন কিন্তু রিপিট হয়। তারপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, এটা আমরা জানি এটা কিসের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত অষ্টাঙ্গিক মার্গ, যেখানে মানে মূলত দুঃখ থেকে মুক্তি বা নির্মাণ লাভের পথ হিসাবে মার্গের কথা বলা যায়, যেখানে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি এগুলো রয়েছে। পরের প্রশ্ন আমরা দেখব যে কেপি 2018। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে তো সেটা দেখবো এখন। সিন্ধু সভ্যতায়, তাহলে সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুটির ব্যবহার ছিল না। এটা হচ্ছে লোহা। আসলে সিন্ধু যে সভ্যতাটা ছিল সেটা ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা, মানে তাম্র ব্রোঞ্জ, মানে তামা ব্যবহার দেখা যায়, ব্রোঞ্জেরও ব্যবহার দেখা যায়, কিন্তু লোহার কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। যেমন স্বদেশী আন্দোলন, এটা হয়েছিল 1905-এ। তারপর হচ্ছে যে হুমরুল আন্দোলন, এটা হচ্ছে 1916-তে। আর যদি বলে খিলাফত আন্দোলন, এটা হয়েছিল 1919 থেকে 20 খ্রিস্টাব্দ। পরের অপশনও দেখি আইন অমান্য আন্দোলন। তাহলে আইন অমান্য আন্দোলন এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। তাহলে এটার অ্যান্সার হবে প্রথমে হবে স্বদেশী আন্দোলন মানে হবে 1, তারপরে হবে হুমরুল লীগ 3, তারপরে হবে তাহলে 3, 2 হচ্ছে খিলাফত, আর তারপরে হচ্ছে 4। তাহলে 1, 3 এই অ্যান্সারটা। তাহলে 1, 3, 2 আর 4। প্রথমে হচ্ছে স্বদেশী আন্দোলন 1905, হুমরুল আন্দোলন 1916, খিলাফত আন্দোলন 1919 থেকে 20, আর আইন অমান্য আন্দোলন 1930। পরের প্রশ্ন দেখব যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল।
এটার অ্যান্সার হবে প্রথম কুমার গুপ্ত। তাহলে প্রথম কুমার গুপ্তের সময় দেখা গেছিল যে নালন্দায় যে ইউনিভার্সিটিটা রয়েছে সেটা হয়েছিল, এবং এটা মূলত বৌদ্ধ একটা মহাবিহার ছিল। এখানে হিউয়েন সাং তিনি পড়াশোনা করেছেন দীর্ঘ সময়। এখানে গ্রন্থাগার রয়েছে, যেমন ধর্মগঞ্জ ছিল গ্রন্থাগারটা, এবং এটার 3টা ভবন ছিল, একটা ছিল রত্নসাগর, রত্নরঞ্জন এবং রত্নদধি। এবং পরবর্তীকালে বখতিয়ার খলজি এটা ধ্বংস করে দেয়। বহুদিন এখানে দেখা যায় যে আগুন জ্বলতে থাকে, বহু পুঁথি লেখা থাকে, মনুস্ক্রিপ্ট যেটাকে বলা হয়, হাতে লেখা বেদ ছিল, প্রাচীনতম বেদ, সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। পরের প্রশ্ন আমরা দেখব যে কেপি, যেটা 2013-তে 1957 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? এটা হবে বিডি সাভারকর। তাহলে বিডি সাভারকর এটা হবে অ্যান্সার। এবং 1909 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে সিপাহী বিদ্রোহকে পরিবর্তে তিনি ভারতের প্রথম পরিকল্পিত স্বাধীনতা যুদ্ধ, এই শব্দটা মানে এই কথাটা তিনি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন দেখবো ইচ ওয়ান টিচ ওয়ান। তো এই যে কথাটা বলেছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী। তো এটার মানে হচ্ছে যে প্রত্যেককে একজনকে শেখান। মানে ধরো আমি পড়ালাম তোমাকে, তুমি পড়ালে তার পরের জনকে, তার পরের জন পড়ালো তার পরের জনকে, তাহলে কি প্রত্যেকে শিক্ষিত হবে? এটা। এবং এটার সাথে আরেকজন ব্যক্তির নাম রয়েছে যার নাম হচ্ছে লাউ ব্যাক। তাহলে মহাত্মা গান্ধী এবং লাউ ব্যাক, এবং মানে দুজনে নিয়ে দিয়ে ইচ ওয়ান টিচ ওয়ান, এই কথাটা রয়েছে। পরের প্রশ্ন দেখবো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? তাই এটা হবে সরোজিনী নাইডু। যদি বলতো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে কিন্তু অ্যানি বেসান্ত হতো, কিন্তু যেহেতু ভারতীয় বলেছে তো অ্যানি বেসান্ত তিনি 1917 খ্রিস্টাব্দে তিনি সভাপতিত্ব করেছিলেন, কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এবং সরোজিনী নাইডু তিনি করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। তাহলে এটা মনে রাখবে, যেটা ছিল প্রথম মহিলা, আর এটা হচ্ছে ভারতীয় মহিলা। এর পরের প্রশ্ন আছে যে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন, তাহলে এটার অ্যান্সার হবে শঙ্করাচার্য। শঙ্করাচার্য তিনি মূলত যেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেটা তিনি প্রচার করেছিলেন। তাহলে অদ্বৈত বেদান্ত সেটা তিনি প্রচার করেছিলেন। হিন্দু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নগর পরিকল্পনা। মানে এখানে দেখবে পোড়া ইটের ব্যবহার দেখতে পাওয়া যায়, এছাড়া রোদে শুকনো ইট রয়েছে, রাস্তাঘাট যেটা দেখা যেত যে 90 ডিগ্রিতে ক্রস করতো, এছাড়া ধরো মানে যেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, যেটাকে বলছে নর্দমা, এছাড়া ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়িগুলোর, এবং মহেঞ্জোদারোতে স্নানাগার। তাহলে নগর পরিকল্পনা এটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখবো যে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করতো? এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। যেখানে কি করতো, জমিদার নিজের জমি কৃষককে দিত, মানে কৃষককে দিয়ে করাতো, এবার সেখান থেকে খাজনাটা নিয়ে জমিদার সেটা ব্রিটিশ সরকারকে দিত। চিরস্থায়ী বন্দোবস্ত। রাউতারি বন্দোবস্ত এটা ছিল কৃষকদের সাথে, আর মহলারি বন্দোবস্ত এটা হচ্ছে গ্রামের সমষ্টি নিয়ে, আর যেটা হচ্ছে চিরস্থায়ী এটা হচ্ছে জমিদার। যেটা হচ্ছে মানে চিরস্থায়ী বন্দোবস্ত এটা আমরা যেটা ধরো বাংলা, বিহার, উড়িষ্যায় দেখতে পাই। রাউতিয়ারি বন্দোবস্ত আমরা দক্ষিণ পশ্চিম ভারতে দেখতে পাই, এবং যেটা হচ্ছে মহলারি বন্দোবস্ত এটা আমরা গাঙ্গেয় উপত্যকায়, যেটা উত্তর পশ্চিম ভারত, ওইখানে আমরা দেখতে পাই। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? এটার অ্যান্সার আমরা সবাই জানি, এটা হবে অশ্ব ঘোষ। তাহলে অশ্ব ঘোষ তিনি দেখা গেছে যে বুদ্ধচরিত এটা তিনি লিখেছেন, তিনি কনিষ্কের সভাকবি ছিলেন এবং সংস্কৃত ভাষায় এটা লিখেছিলেন। এবং সে সময় আমরা জানি যে কনিষ্কের সময় বৌদ্ধ ধর্ম দুইভাবে ভাগ হয়েছিল, হিনজান এবং মহাযান। তো তিনি মানে অশ্ব ঘোষ তিনি মহাযান ছিলেন, যিনি গৌতম বুদ্ধের মূর্তি পূজা এটা তিনি সমর্থক ছিলেন। এরপর আমরা দেখবো যে ভারত ও পাকিস্তানের দুই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছিলেন? এই প্রশ্নটা খুবই মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো এটা হচ্ছে যে মোরারজি দেশাই, তিনি ভারত থেকে পেয়েছিলেন ভারতরত্ন, এবং পাকিস্তান থেকে পেয়েছিল নিসান ই পাকিস্তান। তাহলে নিসানি পাকিস্তান, এই যে ইয়ে ছিল সেটা তিনি পেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেছিলেন? এটা হবে স্যামুয়েল এফ বি সোর্স। তিনি মূলত মার্কিন মানে উদ্ভাবক ছিলেন এবং চিত্রশিল্পী ছিলেন। পরের প্রশ্ন দেখবো যে সারনাথে যেটা লায়ন ক্যাপিটাল, মানে যেখানে 4টা সিংহের মূর্তি রয়েছে, ভারতের জাতীয় প্রতীক, তো এটা কোন রাজা করেছিল? এটা আমরা সবাই জানি সম্রাট অশোক তিনি এটা করেছিলেন। মানে গৌতম বুদ্ধ প্রথম সারনাথে তো তিনি তার মানে ধর্মটার প্রচার করেছিলেন, সেটার উদ্দেশ্যে দেখা গেছিল যে সারনাথে লায়ন ক্যাপিটাল এটা তিনি সম্রাট অশোক স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? এটা হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং তারপর আমরা দেখি মহাবিদ্রোহ হচ্ছে, এবং মানে শাসনের ভাগটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে গিয়ে ব্রিটিশ সরকারে চলে আসছে, এবং সে সময় মহারানী শাসন শুরু হচ্ছে। তো 1858 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে ভারত সরকার আইন হয়েছিল, এবং সেই অনুযায়ী লর্ড ক্যানিং তিনি হয়েছিলেন ভারতের প্রথম ভাইসরয়। পরের প্রশ্ন আমরা 2012 কেপিতে দেখব যে নিচের কোন তারিখগুলির মধ্যে ভারতীয় সংবিধান বলবৎ হয়েছিল?
এটা হবে, তাহলে এটা অ্যান্সার হবে যে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। মানে গণপরিষদ এমনিতে 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গৃহীত হয়েছিল, কিন্তু সেটা কার্যকর এবং বলবৎ হয়েছিল 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন দেখবো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে ভারতীয় বলেছে, তাহলে এটা হবে সি রাজা গোপালাচারী। তিনি দেখা গেছিল যেটা হয়েছিলেন, এবং তিনি 1948 থেকে 1950 সাল পর্যন্ত এই পদে ছিলেন, এবং তারপরে এই পদটা সমাপ্ত করে দেওয়া হয়। রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সাথে যুক্ত ছিলেন? আমরা এটা জানি, এটা হচ্ছে দক্ষিণেশ্বর। তাহলে দক্ষিণেশ্বরে যেটা, এটা কলকাতায় রয়েছে দক্ষিণেশ্বরে, যেটা কালী মন্দির। পরের প্রশ্ন আমরা দেখবো যে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা আমরা জানি যে রাজা রামমোহন রায় করেছিলেন, এবং 1828 খ্রিস্টাব্দে এটা হয়েছিল কলকাতাতে। মানে যাতে ঈশ্বর এক, এই আদর্শটা প্রচার করার জন্যই ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা হয়েছিল। প্রথমে এটা ছিল ব্রাহ্ম সভা, তারপরে ছিল ব্রাহ্ম সমাজ। এরপরে আমরা দেখব কেপি 2011 সালের প্রশ্ন। ভারত ও চীনের সীমারেখা দ্বারা বিভাজিত, তাহলে এটা অ্যান্সার হবে ভারত এবং চীন, ম্যাকমোহন লাইন। এছাড়া যেটা হচ্ছে ডুলান লাইন, যেটা এটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, আর যেটা হচ্ছে র্যাডক্লিফ, এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখানে যেমন ব্রাহ্ম সভা বলে একটা আছে, তো সেটা হয়েছিল 1928-এ, আর যেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ এটা হয়েছিল 1930-এ। এরপরে যেটা দেখবো পরের প্রশ্ন, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। তাহলে ডাক্তার এস রাধাকৃষ্ণ, তিনি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখবো আমরা, যে স্বায়ত্ত শাসনের রূপকার কে ছিলেন? যেটা বলা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা হবে লর্ড রিপন। তাহলে লর্ড রিপন এটা হবে অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখব, যে ভারতের সংবিধানের রূপকার হলেন, এটা হবে ডক্টর বি আর আম্বেদকর। তাকে বলা হয় ভারতের সংবিধানের জনকও বলা হয়, এবং ভারতের সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। পরের প্রশ্ন দেখব সিন্ধু সভ্যতা নিয়ে, যেখানে রাখাল দাস ব্যানার্জি তিনি মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে করেছিল? এটা মানে আবিষ্কার করেছিল, এটা হবে 1922 খ্রিস্টাব্দ। তাহলে 1922 খ্রিস্টাব্দে করেছিল। জৈনদের দুটি ভাগ, একটা হচ্ছে এটা আমরা জানি যে শ্বেতাম্বর আর দিগম্বর। শ্বেতাম্বর মানে হচ্ছে যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন, এবং দিগম্বর মানে যারা নগ্ন থাকতেন, যারা কাপড়টাকেও মানে মনে করতেন না। তো যারা ছিল পার্শ্বনাথের যারা অনুগামী, তারা দেখা যাচ্ছে শ্বেতাম্বরটা মানে শ্বেত পোশাক অনুধাবন করতো, আর মহাবীর যিনি অনুগামী তারা নগ্ন থাকতো, তারা কিন্তু শ্বেত পোশাক পরিধান করতো না। মূলত চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে দেখা গেছিল যে একটা খুব দুর্ভিক্ষ হয়েছিল, এবং তখন দেখা গেছে যে জৈন ধর্মটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ চলে যাচ্ছে দাক্ষিণাত্যে, আর একটা ভাগ চলে যাচ্ছে মানে ওই গাঙ্গেয় উপত্যকা সেইখানে। তো সেই সময় দেখা গেছিল শ্বেতাম্বর এবং দিগম্বর দুটো মানে জৈন ধর্মের দুটো দেখা যাচ্ছে অনুগামী। তো এবার আসে কোন নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ হয়েছিল? এটা হবে ঝিলাম নদীর তীরে। তাহলে ঝিলাম নদীর তীরে দেখা গেছিল, এটা এই যে যুদ্ধটা, এটার নাম হচ্ছে যুদ্ধটার নাম হচ্ছে হাইড্রাস্পেসের যুদ্ধ, এবং এটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন আছে যে 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর কে স্থাপন করেছিল? এটা হচ্ছে সিকান্দার লোদী। তাহলে সিকান্দার লোদী তিনি দেখা গেছিল যে আগ্রা যে শহরটা আছে সেটা তিনি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন আছে যে প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের সভায় এসেছিলেন? এটা হবে আকবরের সভায় এসেছিলেন রাল্ফ ফিচ, তিনি এসেছিলেন, এবং তিনি 1585 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে তিনি এসেছিলেন। তিনি একজন ইংরেজ বণিক ছিলেন এবং ভ্রমণকারী ছিলেন। পরের প্রশ্ন দেখবো, যে প্রথম বাংলা সাপ্তাহিক সমাচার দর্পণ কে প্রকাশ করেন? এটার অ্যান্সার হবে, তাহলে সমাচার দর্পণ এটা করেছিল ক্লার্ক মার্সম্যান। তাহলে ক্লার্ক মার্সম্যান তিনি এটা করেছিল 1818 খ্রিস্টাব্দে, এবং এটা শ্রীরামপুরে যেটা ব্যাপটিস্ট মিশন আছে সেখান থেকে এটা প্রকাশিত হতো। পরের প্রশ্ন আছে যে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা জানি 1906 ঢাকার নবাব সালিমুল্লাহ, তার এতে হয়েছিল ঢাকায়। পরের প্রশ্ন হচ্ছে যে গদর পার্টি, গদর মানে হচ্ছে বিপ্লব, আর এটা হয়েছিল আমেরিকা সান ফ্রান্সিসকো 1913 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে যে অমৃতসরে স্বর্ণ মন্দির কোন শিখ গুরু নির্মাণ করেছিলেন? এটা হবে, এটার অ্যান্সার গুরু রামদাস। তাহলে গুরু রামদাস তিনি 1577 খ্রিস্টাব্দে দেখা গেছিল তিনি মানে অমৃতসরে যেটা স্বর্ণ মন্দির সেটা প্রতিষ্ঠা করেছিলেন। পরের গ্রন্থ হচ্ছে যে ওয়ার অ্যান্ড পিস, এই যে গ্রন্থটা রয়েছে এটা রুশ সাহিত্যিক ছিল লিও টলস্টয়, তিনি লিখেছিলেন এটা, এবং এটা কততে লিখেছিলেন? 1869 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল।
পরের প্রশ্ন আমরা দেখব কেপি, এতদিন মানে এতক্ষণ আমরা কেপি দেখছিলাম, এবার কেপি এসআই সার্জেন্ট 2022 সেটা দেখব। যে প্রাচীন সংস্কৃত গ্রন্থ জবনপ্রিয় বলতে কি বোঝায়? এটা গোলমরিচ, মানে তৎকালীন সময় মানে প্রাচীন ভারত, সে সময় দেখা যেত যে গ্রিকরা, মূলত গ্রিক, তাদেরকে যবন বলা হতো, তো তারা গোলমরিচ তাদেরকে মানে খুব প্রিয় মশলা ছিল, বিখ্যাত, তো তার জন্য গোলমরিচকে বলা হতো যবন প্রিয়। এবার আছে যে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের সময় বর্জন করেছিলেন, এটা হবে কাইজারি হিন্দ। তাহলে কাইজারি হিন্দ এটা তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন এটা পেয়েছিলেন, এবং 1920 খ্রিস্টাব্দে জালিয়ানবাগে যখন হত্যাকাণ্ড হলো তখন কিন্তু গান্ধীজি কাইজার হিন্দ মানে উপাধিটা ত্যাগ করেছিল। তোমরা কি বলতে পারবে যে এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরও একটি উপাধি মানে ত্যাগ করেছিল, বর্জন করেছিল, সেটা কি? সেটা যদি তোমাদের জানা থাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন হচ্ছে যে টোডর মাল কিসের সঙ্গে যুক্ত ছিল? তাহলে তিনি মূলত যুক্ত ছিলেন অর্থনীতির সাথে। তাহলে তিনি যেহেতু ধরো অর্থমন্ত্রী ছিলেন আকবরের, এবং তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা এগুলো নিয়ে করেছিলেন, যেমন তার যে ভূমি রাজস্ব মানে ব্যবস্থা সেটাকে বলা হতো জাপ্তি ব্যবস্থা। তাহলে জাপ্তি ব্যবস্থা বা টোডরমাল ব্যবস্থা। এর পরের প্রশ্ন হচ্ছে যে যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছেন, তাহলে এটা আমরা জানি, একটা হচ্ছে বাবর আর একটা হচ্ছে জাহাঙ্গীর। তাহলে বাবর তিনি লিখেছে বাবর নামা। তাহলে বাবর নামা যেটা তুর্কি ভাষায় লেখা। এছাড়া জাহাঙ্গীরের আরেকটা রয়েছে, জাহাঙ্গীর, তিনি লিখেছেন তুজুকি জাহাঙ্গীর। তাহলে তুজুকি জাহাঙ্গীরই, এটাও লিখে দিচ্ছি, তুজুক ই জাহাঙ্গীর, জাহাঙ্গীরি, তুজুকি জাহাঙ্গীরি। এটা মূলত দেখা গেছিল যে ফার্সি ভাষায় লেখা। তাহলে যেটা হচ্ছে বাবরের বাবরনামা সেটা ছিল তুর্কি ভাষায়, আর জাহাঙ্গীরের যেটা তুজুকি জাহাঙ্গীর এটা কিন্তু ফার্সি ভাষায় লেখা হয়েছিল, এবং এটা দুজনে মানে বাবর নিজেটা লিখেছিলেন, জাহাঙ্গীর তিনি নিজে আত্মজীবনী লিখেছিলেন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে? এটার অ্যান্সার আমরা সবাই জানি, যেটার অ্যান্সার হবে গৌতমী পুত্র শতকর্ণী। তাহলে গৌতম পুত্র শতকর্ণী তিনি দেখা গেছিল নাসিক প্রশস্তি লিখেছিলেন, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে গৌতম পুত্র শতকর্ণীর যে ঘোড়া ছিল সেটা 3টা সমুদ্রে জলপ্রপাত করতো। 3টা সমুদ্র মানে কোনটা? আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। মানে বুঝতে পারছো তাহলে কতটা জায়গা জুড়ে তার শাসন ছিল, এখান থেকে এটা বোঝা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি যেটা টিপু সুলতানের সাথে হয়েছিল, তারা টিপু সুলতান আর কার সাথে হয়েছিল? এটা হবে লর্ড কর্নওয়ালিস। তাহলে লর্ড কর্নওয়ালিস, এবং এটা কত সালে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তম ছিল টিপু সুলতানের রাজধানী, মহীশূরের রাজধানী ছিল। এরপরে আছে যে কোন সম্রাট নিজেকে কুনিক বলে? যেটা হচ্ছে অজাতশত্রু, মানে অজাতশত্রু তাকে পিতৃহন্তা বলা হয়, তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে দিয়েছিল। এবং অজাতশত্রু তিনি গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল। পলাশী যুদ্ধ কত সালে হয়? এটা আমরা সবাই জানি যে 1857 খ্রিস্টাব্দে, এবং এটা নদিয়া জেলা, নদিয়ার যেটা পলাশী প্রান্তর ভাগীরথী নদীর তীরে, সেইখানে এই যুদ্ধটা হয়েছিল। পরের প্রশ্ন আছে যে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা লাভ করেছে? এটা হবে অশ্বঘোষ। তাহলে অশ্বঘোষের কাছ থেকে এটা হয়েছিল, এবং অশ্বঘোষ তিনি মহাযান সম্প্রদায় ছিলেন, এবং তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেছিলেন কনিষ্ককে। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে আমরা জানতে পারি? এটা হচ্ছে হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, বা এটাকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়, এবং এটা সংস্কৃত ভাষায় লেখা। এখানে গদ্য এবং পদ্য দুটোরই কিন্তু সংমিশ্রণ রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন? এটা হবে লর্ড ওয়ারেন হেস্টিং। মানে কোনো একটা জমি 5 বছরের জন্য দিয়ে দেওয়া হবে, এটা 1772 থেকে 1772 খ্রিস্টাব্দ থেকে 5 বছর, মানে হচ্ছে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মানে কি বলে এটা, এটা আবার বাংলা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে পাঠশালা বন্দোবস্ত করেছিল, এবং পরে দেখা যাচ্ছে যে বন্দোবস্তটা বন্ধ করে দেয়, একসালা বন্দোবস্ত হয়, এবং পরে যখন লর্ড কর্নওয়ালিস আসে, প্রথম হয় 10 সালা বন্দোবস্ত, সেটাই পরবর্তীকালে কনভার্ট হয়ে যাচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ততে। পরের প্রশ্ন আছে যে দ্য রিপাবলিক এই যে গ্রন্থটা রয়েছে এটা কে লিখেছে? এটা হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটো, তিনি লিখেছেন এটা। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? এটা হবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন 1615 খ্রিস্টাব্দে। তাহলে 1615 খ্রিস্টাব্দে এসেছিলেন, এবং তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব, ভারতের আত্মা গ্রন্থটি রচয়িতা কে? এটা হচ্ছে বিপিনচন্দ্র পাল, তিনি 1911 খ্রিস্টাব্দে এটা মানে এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল। এর পরের প্রশ্ন আমরা দেখব 2024 কেপি এসআই সার্জেন্ট। 16শ শতকে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ, এটা কিন্তু দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এটা হচ্ছে অসম। এটা বিন্ধ্য পর্বতের দক্ষিণে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন হচ্ছে যে 1967 খ্রিস্টাব্দে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? এটা হবে মোরারজি দেশাই। পরের প্রশ্ন আছে যে দ্বিতীয় গোলটেবিলের বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, এটা করলাম, এটা হবে মহাত্মা গান্ধী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? সেটা হবে ফাহিয়েন তার ফোকো কি? তাহলে কো কি এই যে গ্রন্থটা সেটা তিনি লিখেছিলেন, কিন্তু এখানে কোথাও
মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম কিন্তু উল্লেখ করা নেই তারই গ্রন্থে। এবার আছে যে এটিলা এটা কোন সম্প্রদায়ের নেতা ছিল? এটা হবে হুন সম্প্রদায়। শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিলেন? এটা দেখা গেছিল যে পুরন্দরে যে সন্ধিটা হয়েছিল সেটাতে দেখা গেছিল যে শিবাজি এবং তার সাথে মুঘল সেনাপতি ছিল রাজা জয় সিং। এটা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে যে এলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? এটা আমরা দেখলাম বিচার ব্যবস্থা, মানে যেখানে একজন ভারতীয় বিচারকও ইউরোপীয় বিচার করতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে যে কিপ মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে। সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ, এবং এটা তিনি পুনেতে মহারাষ্ট্রে করেছিল 1873 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে যে কত সালে হলদি ঘাটের যুদ্ধ হয়েছিল? এটার অ্যান্সার হবে যে 1576 হয়েছিল 18 জুন। মহারানা প্রতাপের সাথে মুঘল সম্রাট আকবরের বাহিনী হয়েছিল এটা, এবং এখানে আকবরের বাহিনী জয়ী হয়েছিল, কিন্তু এই যে মহারানা প্রতাপকে কিন্তু বন্দী করতে পারেন। এরপরে রয়েছে যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, এবং এটা 1905 খ্রিস্টাব্দে করেছিল 12 জুন মহারাষ্ট্রের পুনেতে। পরের প্রশ্ন আছে যে মহাবীরের যেটা উপদেশ সেটা কোথায় মানে সংকলিত আছে? এটার অ্যান্সার হবে এখানে দিয়ে, যেহেতু অপশনটা নেই, এটা পঞ্চমহাবীর। এছাড়া যদি অপশন দেওয়া থাকতো তাহলে এটা অ্যান্সার হতো আগাম বা সিদ্ধান্ত, এটা হতো অ্যান্সার। পরের প্রশ্ন আছে যে রামচরিত এর রচয়িতা কে? এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তার সন্ধ্যাকর নন্দী রামচরিত, এখানে আমরা পাল যুগের রাজা দেখতে পাই রামপাল। তো তিনি কিভাবে বরেন্দ্র ভূমি, পালদের আদি বাসভূমি ছিল বরেন্দ্র, সেটা উদ্ধার করছে, সেটা নিয়ে রয়েছে, মানে রামায়ণে রামের সাথে তুলনা করা হয়েছে এটাতে। অ্যানি বেসান্ত তিনি কত সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? এটা কোন স্থানে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে মাদ্রাজ মানে হচ্ছে চেন্নাই, এবং এটা সালটা বলে দিই 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। তাহলে আজকের আজকে তোমাদের যতগুলো আমার জানা ছিল ততগুলো প্রশ্ন আমি তোমাদের জানালাম। তোমরা যদি অন্য কোনো পরীক্ষাতে জন্য যদি ইতিহাসের কোনো বিগত বছরে যদি প্রশ্ন উত্তর চাও, তোমরা নিশ্চয়ই আমার কমেন্টের মাধ্যমে জানাবে, এতে আমি উপকৃত হব এবং সেভাবে তোমাদের ভিডিও নিয়ে আনার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।